হাই বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমাদের হাসনাইন স্টোরি চ্যানেল। আমাদের চ্যানেলের সকল প্রকার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ। প্রচণ্ড শীতের এই বিকেলবেলায় হঠাৎ এভাবে বৃষ্টি হবে ভাবেনি শুভ্র। অফিসে যাওয়ার তাড়ায় মুখে আধ ঘন্টা যাবৎ জ্যামে আটকে আছে সে। ব্যাপারটা যথেষ্ট বিরক্তকর, আর তাতে শুভ্র যথেষ্টই বিরক্তিকর। স্টারিংয়ে হাত রেখে চোখ মুখ কুঁচকে একরাশ বিরক্ত নিয়ে বসে আছে। হঠাৎই কোথা থেকে একটা মেয়ে এসে ঢেলে চুলে গাড়িতে উঠে তার পাশের সিটে বসে পড়ল। ঘটনার আকস্মিকতায় শুভ্র স্তব্ধ। এই মুহূর্তে তার রিয়াকশন কেমন হওয়া উচিত সে নিজেও বুঝতে পারছে না। মেয়েটির মধ্যে জড়তার ছিটে ফোটাও নেই, যা শুভ্রকে অবাকের চরম সীমানায় যেতে বাধ্য করল। অপরিচিত একটা মানুষের গাড়িতে উঠেও কোনো মেয়ে যে এভাবে ভাবলেশীনভাবে চুল ঝাড়তে পারে শুভ্র জানা ছিল না। মেয়েটা তার চুলের পানি ঝাড়ছে, যার পানি এসে পড়ছে শুভ্রর মুখে। শুভ্রর এবার প্রচণ্ড রাগ লাগছে। একে তো বিনা অনুমতিতে গাড়িতে উঠে বসেছে, তার উপর পানি ছিটাছিটি করছে অসভ্য মেয়ে। শুভ্র সিদ্ধান্ত নিয়েছে এই মেয়েটাকে সে এবার ইচ্ছে মতো বকে দিবে। কিন্তু সে কিছু বলে ওঠার আগেই মেয়েটি বলতে শুরু করলো, পাগল হয়ে গেছো তুমি? একবার আমার কথা মনে হলো না? ড্যাং ড্যাং করে চলে এলে। দেখছো বৃষ্টিতে ভিজে কি অবস্থা হয়েছে আমার। এক্সকিউজ মি। হোয়াট এক্সকিউজ মি? আজ আমি মামনিকে গিয়ে সব বলবো। তুমি যে আমায় একটুও ভালোবাসো না তা বেশ বুঝতে পারছি। বিয়ের আগে কত কেয়ার, আর এখন কেয়ারের কেটা পর্যন্ত তোমার মধ্যে নেই। শুভ্রর মাথা টোটালি হ্যাং। কি বলছে এই মেয়ে? এমনভাবে কথা বলছে যেন মেয়েটা তার কত পরিচিত। শুভ্রর মানে এই মুহূর্তে একটা কথাই আসছে, তা হলো মেয়েটা বড্ড পাগল। ও হ্যালো মিস, আপনি কি আমাকে চেনেন? আর এভাবে আমার গাড়িতে উঠে এলেন কেন? নিম্নতম ম্যানার্স নেই আপনার মধ্যে? আর কিসের ভালোবাসা, কিসের বিয়ে? আপনি কি পাগলাগারো থেকে পালিয়ে এসেছেন নাকি? তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন শুভ্র? প্রথমে দোষটা তোমার, আর এখন আমাকেই কথা শোনাচ্ছ। আবার নাচে না ভাব মারছো। সমস্যা কি তোমার? আমি বুঝতে পারছি না, বলবা প্লিজ। শুভ্র যেন এবার আকাশ থেকে পড়ল। এটা কি করে সম্ভব? শুভ্র যতটুকু মনে আছে সে মোটেও মেয়েটাকে তার নাম বলেনি। তাহলে মেয়েটা তার নাম জানলো কি করে? কি হচ্ছে এসব? আপনি নামবেন প্লিজ, প্লিজ নামুন আমার গাড়ি থেকে। যত সব আজাইরা ঝামেলা। তোমার কাছে এখন আমি ঝামেলা হয়ে গেলাম? টানা 3 বছর আমার পিছে যখন ঘুরছো তখন মনে ছিল না যে আমি আজাইরা ঝামেলা? তখন তো মধু লাগতো। মধু খাওয়া শেষ তো এখন আমি তিতা করলা, তাই না? শুভ্রর এবার ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম। কোথাকার কোন মেয়ে সে তাকে যা তা বলছে আর সে বসে বসে শুনছে। বাহ, অসাধারণ। কিন্তু এখন তার বসে থাকা যায় না। এই মেয়ের বকবক শুনে মাথা নষ্ট করার মতো সময় শুভ্রর নেই। তাই গাড়ি থেকে বেরিয়ে মেয়েটিকে টেনে বের করে রাস্তায় দাঁড় করিয়ে দিল। মেয়েটি অবাক চোখে তাকিয়েছে, যেন সে এতটুকু আশাই করেনি। না করলেই নাই, তাতে শুভ্রর কি? ও কি করে আশা পূরণের ঠিকাদারি রেখেছে নাকি? অবশ্যই না। তাহলে এই মেয়ের জন্য সমবেদনা দেখানোর প্রশ্নই ওঠে না। এসব ভাবতে ভাবতেই শুভ্র গাড়ি চালাতে মন দিল। সারাটা সন্ধ্যা অসম্ভব ব্যস্ততায় কেটেছে শুভ্রর। এত ব্যস্ততার মাঝেও মনের ক্যাম্পাসে অপরিচিত মেয়েটির মুখটি ভেসে উঠল বারবার। বিষম মাখায় টলমলে চোখ, ঠান্ডায় কেঁপে ওঠা তার পাতলা ঠোঁট, বৃষ্টির ঝাপটায় ভিজে যাওয়া তার লম্বা চুল যেন খুব করে টানছে শুভ্রকে। কিন্তু আবরার শুভ্রর এইসব ডাকে সাড়া দেওয়ার সময় থাকলে তো সে তো কাজের দুনিয়ায় অন্ধপথিক। মেয়েটির চিন্তাকে জলাঞ্জলি দিয়ে এক বুক ক্লান্তি নিয়ে শুভ্র রাত 11টায় বাড়ি ফিরল। বাড়িতে নিজের রুমে এসেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল শুভ্র। গাড়ির সেই মেয়েটা তার রুমেও ড্রেসিং টেবিলের সামনে বসে চুল চিরুনি আঁচড় কাটছে। পরনে লাল শাড়ি, হাতে লাল চুড়ি, মুখে একটু বউ বউ ভাব। কিন্তু কথা হলো মেয়েটি এখানে কি করছে, তাও আবার এমন সাজে?
হচ্ছেটা কি যে শুভ্রর রুমে কেউ পা রাখার সাহস পায় না, সেখানে একটা পুচকি মেয়ে গিন্নি সেজে বসে আছে? এসব কি মানা যায়? শুভ্রর মাথা নষ্ট প্রায়। এসব কি হচ্ছে তার সাথে? এই মেয়ে তার রুমে কি করে? এটা কিভাবে সম্ভব? বাড়িতে এতগুলো মানুষ অথচ এই মেয়েকে কেউ বাড়িতে ঢুকতে দেখলই না। স্ট্রেস। শুভ্র আবারও তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটির দিকে তাকালো। লাল শাড়িতে অপরূপ সুন্দরী যাকে বলে, ঠিক তেমন সুন্দর মেয়েটি। এমন সুন্দর একটা মেয়ে নিজেকে তার বউ হিসাবে দাবি করছে, তাতে শুভ্রর খুশিতে নাগিন ডান্স দেওয়া উচিত। কিন্তু শুভ্রর মধ্যে কোনো খুশি খুশি ভাব দেখাই যাচ্ছে না, বরং তার চোখে মুখে বিরক্তি স্পষ্ট। আর কপালের ভাঁজ আর চিন্তার আকার প্রকার করে চলেছে ক্রমাগত। তার মাথায় এখন শুধু একটাই প্রশ্ন, কে এই মেয়ে? শুভ্রর ভাবনার সুতোকে ছিন্ন ভিন্ন করে মেয়েটি লাফিয়ে তার সামনে এসে দাঁড়ালো। শুভ্র, তুমি চলে এসেছো? এত লেট কেন করো অলওয়েজ? আমি তোমার উপর রেখেছিলাম, কিন্তু দেখো তোমার মুখ দেখার সাথে সাথে আমার সব রাগ খাওয়া। মেয়েটি কথাটা বলে শুভ্রকে আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরলো। এমন কিছু হবে তা শুভ্র চিন্তাই করতে পারেনি। তার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। এতক্ষণ শুভ্র ভাবছিল হয়তো তার সাথে হেলোসিনেশন টাইপ কিছু হচ্ছে, বাট এখন মনে হচ্ছে ব্যাপারটা বাস্তব। কিন্তু আবার কিন্তু শুভ্র সব চিন্তা ভাবনাকে উড়িয়ে দিয়ে মেয়েটিকে এক ঝটকায় নিজের থেকে ছাড়িয়ে নিল। এই মেয়ে, কে আপনি? হ্যাঁ, একজন অপরিচিত মানুষের বেডরুমে বউ সেজে বসে আছেন, আবার মাখামাখি করতে আসছেন? লজ্জা শরম নাই নাকি? আর ইউ লস্টেড? মেয়েটি ছলছল চোখে তাকিয়ে আছে, যেন এমন কিছু হবে সেটা সে প্রত্যাশা করেনি। তার চোখে যেন হাজার অভিযোগ, হাজার প্রশ্ন। শুভ্র, তুমি এমন কেন করছো? কি করেছি আমি? বিকেল থেকে অদ্ভুত ব্যবহার করছো। দেখো, তুমি যদি মজা করে থাকো তো এখন এসব বন্ধ করো। আমার মোটেও ভালো লাগছে না বলে দিলাম। এবার রাগ করলে তুমি আমাকে কিছুতেই মানাতে পারবে না। চুপ, এসব নেকাকান্না বন্ধ করুন। আপনি রাগ করুন বা সুইসাইড করুন, আই ডোন্ট কেয়ার, বাট আপাতত আমার ঘর থেকে, ইভেন আমার বাড়ি থেকে বিদায় হন, নয়তো পুলিশ ডেকে হ্যারাসমেন্টের কেস দিয়ে দেব। গেট লস্ট। শুভ্র, তুমি আমার মৃত্যু কামনা করছো? আর কি বললে? আমি বাড়ি থেকে যাব? পাগল হয়ে গেছো তুমি? কি আজে বাজে বকছো? যা বলছি তাই, জাস্ট গেট লস্ট। শুভ্রর কথাটা শেষ না হতেই মেয়েটি শুভ্রকে টেনে বিছানায় ফেলে দিয়ে শুভ্রর উপরে উঠে বসলো। কি সমস্যা তোর? কি? বিকাল থেকে খেয়াল করছি, খুব বার বেড়েছে না? কোন মেয়ের সাথে প্রেম লীলা করে বেড়াচ্ছিস যে আমাকে ভুলে গেছিস? বাড়ি থেকেই বেরিয়ে যেতে বলছিস? বল। শুভ্র ঘটনার আকস্মিকতায় ভ্যাবা চোখে খেয়ে গেছে। ওর মাথাটা যেন ফাঁকা ফাঁকা লাগছে। কোনো মেয়ের এতটা কাছে আসা হয়নি কখনো। কথাগুলো যেন সব আগোছালো হয়ে জড়িয়ে যাচ্ছে। দেখুন সরুন বলছি, ভালো হচ্ছে না কিন্তু, সরুন। কি আপনি আপনি করছো বেবি? কার কাছে মধুর চাক পাইছো যে আমি এখন আপনি হয়ে গেছি? মেয়েটি কথা বলতে বলতে শুভ্রর ঠোঁটের দিকে এগিয়ে আসতেই শুভ্রর হার্টবিট বেড়ে আসার উপক্রম। কোনো রকম চোখ খিচে বন্ধ করে নিল সে। কপালে এই শীতেও অল্প অল্প ঘামের ছড়াছড়ি। হঠাৎই শুভ্র তার মুখে হালকা বাতাস অনুভব করে চোখ মেলে তাকালো। মেয়েটি তার মুখে ফু দিচ্ছে। শুভ্র তাকাতেই খিলখিল করে হেসে ওঠে। মুখ ভেঙে রুম থেকে বেরিয়ে গেল। সবকিছুই যেন মাথার উপর দিয়ে গেল তার। তাড়াতাড়ি উঠে বসে কয়েক দফা শ্বাস টেনে নিল। উফ, আরেকটি হলেই হয়তো শ্বাস আটকে যেত। এসব কিছু রিয়েলিটি হতেই পারে না। নিশ্চয়ই এসব শুভ্রর হেলুসিনেশন। হ্যাঁ, তাই হবে। কাল সকালে শুভ্র সাইক্লোস্টনের কাছে যাবে। এভাবে কাল্পনিক বউয়ের ব্যাপার নিয়ে বেঁচে থাকা তার পক্ষে সম্ভব নয়, কিছুতেই নয়। ভাবতে ভাবতেই ডান পাশের দেয়ালটাতে তাকিয়ে আবারও একচোট অবাক হতে হলো তাকে। এ কি, এত শুভ্রর বিয়ের ছবি!
তার পাশে বউ সেজে দাঁড়িয়ে থাকা মেয়েটাও তার পরিচিত। এই সেই মেয়ে যার সাথে কিছুক্ষণ আগেই সে ঝগড়া করলো, কিন্তু এটা কি করে সম্ভব? হাউ? তার ভাবনার মাঝ পথেই কানে ভেসে এলো তুমুল হাসির শব্দ। সবাই মিলে এমন পাগলের মতো হাসছে কেন? শুভ্র বুঝতে পারছে না। এই মাঝরাতের হাসির কম্পিটিশন শুরু করলো নাকি? শুভ্র রুম থেকে বেরিয়ে সোজা নিচে নেমে গেল। ডাইনিংয়ে সবাই বসে আছে। সবার সাথে আছে সাহেল আর তার একদিনের বউ। সাহেলের কথার প্রত্যুত্তরে যে সবাই এভাবে হেসে উঠছে তা বুঝতে আর বাকি রইল না শুভ্রর। কিন্তু এই আহাম্মকটা এত রাতে তাদের বাসায় কি করছে? কি রে শুভ্র, ভাবির হাতের খাবারের টানে আমি 3 ঘন্টা জ্যাম ঢেলে ঢুলে মাঝরাতে হাজির, আর তুই এভাবে ভেটকি মাছের মতো ভ্যাটকায় আছোস কেন? ভাবি শব্দটা শুনে বুঝতে পারলো সাহেলও এই মেয়েটাকে তার বউ বলে সম্বোধন করছে। কি আশ্চর্যের বিষয়, যার বউ তারই মনে নেই আর বাকি সবার আনন্দের সীমা নাই। কি ঝামেলা! শুভ, দাঁড়িয়ে আছিস কেন বাবা? শরীর খারাপ? এখনো তো ফ্রেশ হসনি। জলদি গিয়ে কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে আয়, খেতে হবে তো নাকি? না মামুনি, ছেড়ে দাও। আজ ওর ক্ষুধা নেই। আজকাল বাহিরে মধু বেশি মিষ্টি লাগছে কি না, ঘরের ভাত কলা দিয়ে নামবে না। কি বলছো এসব বৌমা? ভাবি, তোমার কথায় রহস্যের গন্ধ পাচ্ছি। কাহিনী কি বলো তো? কিছু না, ওনার পেট ভরা তাই বললাম। ব্যাস এতটুকুই। শুভ্রার কথা বাড়ালো না, চুপচাপ রুমে ফিরে এলো। টেনশনে ক্ষুধা তৃষ্ণা সব মরে গেছে বলেই মনে হচ্ছে। ওদের কথাগুলো খুব স্বাভাবিক ছিল। ওদের কথায় এটাই স্পষ্ট মেয়েটা শুভ্রের বউ, কিন্তু তার কিছু মনে পড়ছে না কেন? লাইফের বাকি সব ঠিকঠাক, শুধুমাত্র এই বউ বিষয়টি চেঞ্জ হয়ে গেল কিভাবে? এটা কিভাবে হতে পারে? শুভ্রর এখন কি করা উচিত? মেয়েটিকে মেনে নিয়ে সবার সাথে তাল মেলাবে, নাকি বলে দিবে যে তার কিছুই মনে নেই? মেয়েটির নামটা পর্যন্ত জানে না শুভ্র, কিভাবে মানিয়ে নেবে সে? তখনই দরজা খোলার শব্দে ফিরে তাকালো শুভ্র। হ্যাঁ, মেয়েটা এসেছে, যে নাকি তার বউ। শুভ্র বিছানায় আধশো অবস্থায় বসেছিল। মেয়েটিকে দেখে কিছুটা নড়ে চড়ে বসে উঠে বসল। শুনুন, কি সমস্যা? আবার আপনি আপনি শুরু করছো? না মানে শোনো জি বলো। তো, তোমার নাম কি? কথাটা শুনে মেয়েটা এদিক ওদিক কিছু একটা খুঁজতে লাগলো। কি ব্যাপার, কি খুঁজছো? ঝাড়ু। কেন? বিয়ের 1 বছর পর তুমি আমার নাম ভুলে গেছো। অসাধারণ না ব্যাপারটা? তাই ভাবছি ঝাড়ুর বাড়ি দিয়ে অভিবাদন জানাবো। কথায় আছে না, না মাড়ির উপর ঔষধ নেই। এই না না, লাগবে না, আমি ঘুমাচ্ছি। 1 বছর? লাইক সিরিয়াসলি? আমি 1 বছর ধরে ম্যারিড আর আমি নিজে যাই না? উফ, এত কনফিউশন নিয়ে কি বাঁচা যায়? ঘুমাবে ভালো কথা, বিছানায় কেন? তো কই ঘুমাবো? জাহান্নামে চৌরাস্তায়, বাট খাটে না। সারাদিন আমার সাথে ভাওতাবাজি করে এখন আসছে খাটে ঘুমাতে। নামও বলছি, এক্ষুনি নামবা। আরে আমি ঘুমাবোটা কোথায়? সোফায় ঘুমাও, ব্যালকনিতে ঘুমাও, চাইলে ওয়াশরুমে ঘুমাও। আই ডোন্ট কেয়ার, বাট বিছানায় নয়। এই ঠান্ডায়? জি হ্যাঁ, এই ঠান্ডায়। ও 1 সেকেন্ড, একটা কাজ করো, তোমার ওই প্রেমিকার কাছে চলে যাও, তাহলেই তো হয় মামলা ডিসমিস। ছিছি, কি বলছো এসব? তুমি থাকতে অন্য মেয়ের কাছে কেন যাব? এসব ভাবাও পাপ। তেল মারা বন্ধ করে গেট লস্ট। ওকে ওকে, যাচ্ছি। শুভ্র সোফায় চুপচাপ বসে আছে আর মহারানী আরামে ঘুমাচ্ছে। একদিনে শুভ্রর লাইফটা যে এমন আগোছালো হয়ে যাবে কে জানতো। নিজের রুমে নিজেকে রোহিঙ্গা রোহিঙ্গা লাগছে শুভ্রর। আচ্ছা, এটা কি স্বপ্ন? ঘুমিয়ে পড়লেই শেষ হয়ে যাবে তাই শুভ্র এবার ঘুমানোর চেষ্টা মেয়েটাই উঠলো, যেন ঘুম থেকে উঠলেই সব ঠিক হয়ে যায়। কিন্তু এত সহজেই নিস্তার মিললে তো? হতচ্ছাড়া ঘুম চোখে ধরাই দিচ্ছে না, আর এইদিকে শীতে কুঁকড়ে যাচ্ছে শরীর। শুভ্র ডিসিশন নিয়ে নিয়েছে, এটা যদি স্বপ্ন হয়ে থাকে তো সে আর কোনোদিনই বিয়ে করবে না। বউরা কি মারাত্মক হয়! বাপরে, শুভ্রর মতো বাঘকে মিনি বিড়াল বানিয়ে ছেড়ে দিয়েছে।
হালকা রোদের ছিলিকে ঘুম ভাঙলো শুভ্র। নিজের দিকে তাকিয়েই অবাক হলো সে। ওর গায়ে কম্বল জড়ানো, কাল রাতে এই কম্বল তার ভাগ্যে জুটেনি। নিশ্চয়ই এটা তার হঠাৎ উদয় হওয়া বউ এর কাজ। ভাবতেই মনটা খুশি খুশি হয়ে গেল শুভ্র। যাক বাবা, মায়াদয় আছে তাহলে। ঘড়ির দিকে তাকিয়ে অবাক হলো শুভ্র। এ কি 12টা বাজে, আর তাকে কেউ ডাকেনি? তাড়াতাড়ি ফ্রেশ হয়েই না খেয়ে অফিসে রওনা দিল। সাথে নিয়ে গেল হাজারো টেনশন। শুভ্র কি পাগল হয়ে গেছে, নাকি ওর মেমোরি লস হয়েছে? কিন্তু মেমোরি লস হলে তো সবাইকে ভুলে যাওয়া উচিত, বা নির্দিষ্ট একটা টাইমিং, বাট বাকি সব তো ঠিকই আছে। শুধু একটা মানুষকে ঘিরে সব ভুলে গেছে সে। কিভাবে সম্ভব এটা? এটা কি নতুন কোনো রোগ? স্যার আসবো? হ্যাঁ আসুন ম্যানেজার সাহেব, কোনো কাজ ছিল? জি, এখানে একটা সই লাগবে। আর স্যার আজ 5টায় একটা মিটিং আছে, আর একটা মিটিং রাত 9টায়, সিক্রেট মিটিং সামনের ডিলটার জন্য। ও হ্যাঁ, মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ। প্রেজেন্টেশন এখনও রেডি করা হয়নি। ইটস মাই প্লেজার স্যার, আসছি। ম্যানেজার সাহেব, জি স্যার। আমি কি ম্যারিড? ম্যানেজারের চোখে বিস্ময়ের ছাপ। এমন একটা প্রশ্ন তার দিকে ছোড়া হবে হয়তো সে কল্পনাও করেনি। সরি স্যার। নাথিং নাথিং, আপনি আসুন। ম্যানেজার চলে যাওয়াতে শুভ্র যেন হাঁক ছেড়ে বাঁচল। কে জানে আরেকটু হলে ম্যানেজার তাকে পাগল ভেবে বসতো কিনা। আচ্ছা, ফেসবুকে তার অ্যাবাউটটা চেক করলেই তো উত্তর পাওয়া যায়। শুভ্র তাড়াতাড়ি ফেসবুকে লগ ইন করলো। অ্যাবাউট চেক করার আগেই শুরু হলো মেসেজের তুমুল বর্ষণ। মনে হচ্ছে সবাই যেন তার জন্য অপেক্ষা করছিল। মেসেজ চেক করে শুভ্র অবাক। আরে এরা তো সব তার ভার্সিটির ফ্রেন্ড। মুহূর্তেই মনটা ভালো হয়ে গেল শুভ্রর। কিন্তু কথায় আছে না, ভালো সময় বেশিক্ষণ থাকে না। শুভ্রর ক্ষেত্রেও তাই ঘটল। বন্ধুরা করা ছোট্ট এক পোস্ট নিয়ে তার মনটা আবারও খারাপ হয়ে গেল। দোষ, ভাবি কেমন আছে? তোদের বিয়ের পর আর দেখাই হয়নি। শুভ্র কোনো উত্তর না দিয়েই এমবি থেকে বেরিয়ে এলো। তার ফ্রেন্ড সার্কেলের সবাই জানে সে ম্যারিড, বাট সে নিজেই জানে না। ব্যাপারটা নির্দ্বিধায় হাস্যকর। হঠাৎই ফোন বেজে উঠল। স্ক্রিনে রোহানের নাম ভাসতেই তুলে নিল ফটাফট, রহস্যের সমাধান পাবার আশায়। হ্যালো দোস্ত, আই এম সো ডিসিপ্লিনড হিয়ার। মি টু, বাট তুই ডিসঅ্যাপয়েন্টেড কেন? ভাবি কনসেপ্ট করেছে আর তুই আমাকে জানাইলি না। কি? শুভ্রর মাথা যেন এবার আকাশ ভেঙে পড়ল। তার জানা মতে সে এখনো পিওর ভার্সিন, আর এখন শুনছে সে নাকি বাপ হয়ে যাচ্ছে। আরে বেটা, সে তো নিজেই জানে না তোকে কি বলবে, কেমনে কি। ওফো, আর কি বাকি আছে সোনার? রাত 12টা বাজে। শুভ্র বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে। ভিতরে ঢুকতে ইচ্ছেই করছে না। এইসব অগত্যা ঝামেলাও তার আর ভালো লাগছে না। তবুও সে দরজা টপকালো। এ কি, পুরো বাড়ি এমন অন্ধকার হয়ে আছে কেন? শুভ্র ফোনের লাইট জ্বেলে কয়েকবার মা বলে ডাকলো, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। অন্ধকারে হাত দিয়ে সুইচ অন করতেই মনে হলো বোম ফুটলো। চমকে পিছনে তাকাতেই সবে একসাথে বলে উঠল, হ্যাপি বার্থডে শুভ্র। আজ যে শুভ্রর জন্মদিন তা শুভ্রর মাথাতেই ছিল না। এত টেনশনে মনে থাকার কথাও না। সবার দিকে তাকিয়ে শুভ্র বেশ অবাক। প্রায় 20-30 জন হবে, আর সবাই ওর ভার্সিটির ক্লোজ ফ্রেন্ড। ওর বাবা মা, ফুপা ফুপি, ওর কিউফিশন ওয়ালা বউ, আর 2 জন অপরিচিত লোক। চারিদিকে অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে, আর বইটাকেও হুড়পড়ি লাগছে। হালকা গোলাপি শাড়িতে একদম মায়াবতী। বউ যখন পেয়েই গেছে আজ রাতে বাসরটা সেরেই ফেললেই হয়। এমনিতেও প্রেমে তো পড়েই গেছে মনে হয়। শুভ্র চিন্তার সুতোকে টুকরো টুকরো করে তার বউ বলে উঠল, কি শুভ্র ভাই, কেমন দিলাম? ভাই শব্দটা শুনে শুভ্র কুপকাত। বউ তাকে ভাই ডাকছে, এ আবার কোন নতুন ড্রামা? মানে? দেখেছো মামনি, শুভ্র ভাই এখনো আমায় চিনতে পারেনি। আমি কিন্তু তাকে প্রথম দেখায় চিনে ফেলেছি। এসবের মানে কি? কি বলছো সেসব? আরে ও রোদ, চিনিস নাই ওকে? ছোটবেলায় তোর পিছন পিছন ছুটতো।
কি? তুমি মানে তুই ওই পিচ্ছি? এখন আর পিচ্ছি নাই, এখন আর ক্লাস 5-এ পড়ি না, গ্র্যাজুয়েশন করছি, এবার সেকেন্ড ইয়ার। তার মানে এসব প্রি প্ল্যান ছিল? পুরোটাই। তবে দোষটা তোমার ছিল। আমি তোমাদের বাড়ি আসছিলাম, রাস্তায় হঠাৎ এভাবে বৃষ্টি শুরু হবে বুঝতে পারি, তখনই কাকতালীয়ভাবে তোমাকে দেখতে পাই। প্রথমে না চিনলেও পরে ঠিক চিনে যায়, তাই তাড়াহুড়ো করে তোমার গাড়িতে গিয়ে বসি। এই ঠান্ডায় বৃষ্টিতে ভেজার ইচ্ছা আমার ছিল না, ভেবেছিলাম তোমায় বলবো পৌঁছে দিতে, কিন্তু তোমার তাকানো দেখেই বুঝতে পারছিলাম আমায় তুমি চেনো না, তাই ভাবলাম একটু মজা করা যাক। কিন্তু তুমি যে আমায় ওভাবে গাড়ি থেকে নামিয়ে দিবে তাও ভাবিনি, তাও ওই বৃষ্টির মধ্যে। কি নির্দয় তুমি! এবার বাকিটুকু আমি বলি। রোদ বাসায় এসে কাকিমণিকে সব বলেছিল। ভাগ্যক্রমে আমিও তখন এখানে। ব্যাপারটা ইন্টারেস্টিং লাগছিল বেশ। ভার্সিটিতে যে ছেলে সবার সাথে প্যাং করতো, তার সাথে প্যাং করার এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যায় না। আর পরের দিনই তোর বার্থডে ছিল, তাই ভাবলাম এটা তোর জন্য বিগ সারপ্রাইজ হবে। তাই সব ভার্সিটি ফ্রেন্ডদের খুঁজে বের করে কন্ট্যাক্ট করে তার সাথে আমাদের ছোটোখাটো রিইউনিয়নও হয়ে গেল। তবে অল ক্রেডিট গোস টু রোদ। দারুণ অ্যাক্টিং করেছো, মানতেই হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর বেডরুমের ওই ছবি? এটা রোহানের কাজ। গ্রাফিক্স, এডিটিং, হ্যান ত্যান করে ওটা বানিয়েছে। দোস্ত, তোর ট্যালেন্ট আছে। থ্যাঙ্কস দোস্ত। অনেক দিন পর মনে হচ্ছে আবার ভার্সিটি লাইফে ফিরে এসেছি, সেই আগের দুষ্টামি। হারামির দলেরা, তোগো তো আমি দেখে নেব। আর মা বাবা তোমরাও? তো মামু আর মামুনি আমার কথা রাখবে না তা হতেই পারে না। তবে রে, তুই পুচকি হয়ে আমাকে ঝাড়ুপেটা করতে চাইলি? তোর লজ্জা করলো না? অসভ্য মাইয়া, ঠাড়াইয়া দিমু একটা। একটুও করলো না, দোষটা তোমার ছিল। তুমি আমাকে চেনোনি, এটা তোমার অপরাধ। মাত্র 10 বছরে ভুলে গেছো? আমি তো তোমাকে ঠিকই চিনেছি, তাই শাস্তি তোমার প্রাপ্য। আসছে। তুই তখন ছিলি ক্লাস 5-এর বাচ্চা, আর আমি কলেজে পড়ি। আমার চেহারা আগের মতোই আছে, আর তুই টোটালি চেঞ্জ। তো কি করে চিনবো? কে বললো আগের মতো আছে? বহুত চেঞ্জ হয়েছে। আগে ছিলা কিউট বল, এখন হয়েছো হট। শয়তান বাচ্চা মেয়ে, হট কি বুঝিস? তো হট কি সেটা বোঝার এখনই তো সময়, শুভ্র ভাই। রোদের কথায় সবাই হেসে উঠল, কিন্তু শুভ্রর মোটেও হাসি পাচ্ছে না, বরং কষ্ট লাগছে, সাথে রাগও। রোদের মুখে ভাই ডাকটা মেনে নেওয়ার মতো না। আগেই তো ভালো ছিল, বহু হিসাবে টর্চার করছিল। শুভ্র ইচ্ছে হচ্ছে রোদকে একটা আছাড় দিতে। জীবনটা কি অদ্ভুত। ছোটবেলায় রোদ যখন তাকে শুভ্র শুভ্র করে অস্থির করে তুলতো, কি মায়েরই না মারতো শুভ্র রোদকে, আর বলতো কতবার বলছি ভাই ডাকবি, আবার যদি শুভ্র ডাকছিস খুন করে ফেলবো। আর আজ যখন ভাই ডাকছে তখনও শুভ্রর রাগ লাগছে। সময় আসলেই অনেক কিছু পাল্টে দেয় মানুষের মনকেও। রাত 10:30, রোদ ছাদের এক কোনায় দাঁড়িয়ে চাঁদ দেখছে। মনটা হালকা খারাপ, কিন্তু কেন জানে খারাপ তাই বুঝতেই পারছে না। কি ব্যাপার, একা একা দাঁড়িয়ে আছিস যে? আমার তো আর জামাই নেই, থাকলে না হয় সাথে নিয়ে দাঁড়িয়ে থাকতাম, যেহেতু নেই সেহেতু একা দাঁড়িয়ে থাকাটাই শ্রেয়। ওরে বাবা, তাই নাকি? তুই না শুধু সাইজেই বড় হয়েছিস, কথাগুলো এখনো আগের মতো। মনে আছে তোমার আগের আমি কে? থাকবে না কেন? কি পাগলামিটাই না করতি ছোটবেলায়। সত্যি এখন মনে হলে নিজেরই হাসি পায়। তোমার মনে আছে আগে তোমার মেয়ে কোনো ফ্রেন্ড আমাদের বাড়ি এলে আমি ওদের চুলে চুইংগাম লাগিয়ে দিতাম। আর একবার তো ওদের খাবারে তেলা পোকা দিয়ে দিয়েছিলাম। তোমার এক বান্ধবী এটা নিয়ে কি লাফালাফি, বাপ রে কি মারটাই মেরেছিল সেদিন আমায়। খুব লেগেছিল না? আজ হঠাৎ এই প্রশ্ন, এত দরদ, প্রেমে পড়ে গেলে নাকি? সরি বলার সুযোগটাও তো দিসনি, হঠাৎই হাওয়া হয়ে গেলি। অভিমান হয়েছিল বুঝি খুব? না, সেই ভুল করিনি। অভিমান সে তো ভালোবাসার একটি অংশ। আবেগ টাবেগ এসব হয় না, জাস্ট আবেগ ভেবে ভুলে গিয়েছি ব্যাস।
ও, ভালোবাসাটা হলো আসলে একটা ফুটন্ত গোলাপ, বুঝলে শুভ্র ভাই? ফুটতে দেরি কিন্তু ঝরতে দেরি না। যখন তুমি কাউকে ভালোবাসবে তখন দেখা যাবে সে তোমার ভালোবাসা বুঝবে না, আবার যে তোমায় ভালোবাসবে তুমি তার ভালোবাসা বুঝবে না। এই লুকোচুরি খেলায় যখন ভালোবাসার উপলব্ধিটা হবে তখন দেখা যাবে সে তোমার ধরাছোঁয়ার বাহিরে, নয়তো তুমি নিজেই জড়িয়ে গেছো অন্য এক মায়াজালে। ভালোবাসাটা এক একটি দীর্ঘশ্বাস। মাঝরাতে বিষাক্ত বিছানায় শুয়ে পৃথিবীর দুই প্রান্তে থেকে হয়তো তুমি ভাববে তার কথা, আর সে ভাববে তোমার কথা। মাঝে থাকবে অসম্ভবের দেয়াল, আর সাথে থাকবে এক মুঠো দীর্ঘশ্বাস। বেশ আবেগমাখা কথা বলতে শিখে গেছিস দেখি। তা তো আগে থেকেই বলতাম, কিন্তু তোমার সেদিকে তাকানোর সময় ছিল না হয়তো তখন। শুভ্র কিছু বলতে যাবে তার আগেই রোদের ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে জানু লেখাটা দেখি মেজাজটা গরম হয়ে গেল শুভ্রর, কিন্তু কিছু না বলেই নিচে নেমে গেল। সিঁড়ির মাঝপথে রোদের কথাগুলো কানে আসছিল আর শরীর জ্বলে যাচ্ছিল শুভ্রর। কার সাথে এত বেবি বেবি করে কথা বলা, যত সব। নিজেকে কন্ট্রোল করে প্রায় 2 ঘন্টা পর শুভ্র ডাইনিংয়ে গেল। বাড়িতে অনেক মেহমান হওয়ায় আজ রাতের খাবার দেরিতে খাওয়া হচ্ছে। ওর কিছু ফ্রেন্ড রয়ে গেছে এখনো। শুভ্র নামতেই শুভ্রর মা বলে উঠল, শুভ, রোদকে ডেকে আনতো, সেই কখন ছাদে গেছে এখনো আসেনি। শুভ্র চুপচাপ ছাদে চলে গেল। ছাদে গিয়ে শুভ্রর মাথা গরম হয়ে গেল। রোদ এখনো ফোনে কথা বলছে। কথা বলছে বললে ভুল হবে, হাসিতে যেন গড়াগড়ি খাচ্ছে। এবার আর শুভ্র নিজেকে ঠিক রাখতে পারল না। একটানে ফোনটা কান থেকে ছুটিয়ে নিয়ে রোদকে নিজের সাথে চেপে ধরে বলে উঠল, কার সাথে এত প্রেম আলাপ করিস যে বাকি পৃথিবীকে ভুলে যাস? 10 বছর আগে সেই প্রশ্নটা আমিও করেছিলাম। উত্তরটা কি হয়েছিল জানো? ছোট ছোটর মতো থাক, বউয়ের মতো তদারকি করতে আসিস না। আমার ব্যক্তিগত বিষয় তো নয়, গেট লস। আমার উত্তরটাও আজ অনেকটা সেই রকমই হওয়া উচিত, তাই না? বড় ভাই বড় ভাইয়ের মতো থাকো, জামাইয়ের মতো তদারকি করতে এসো না। আর আমার ব্যক্তিগত বিষয় তো নয়। কথাটি বলি রোদ শুভ্র থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে শুভ্রর হাত থেকে ফোনটা নিয়ে একটা রাগী লুক নিয়ে নিচে নেমে গেল। শুভ্র আগের মতোই চুপচাপ দাঁড়িয়ে রইল। রোজ যে প্রতিটি কথায় ছোটবেলার কথা টেনে খোঁচা মারে, তা শুভ্রর মোটেও ভালো লাগে না। আরে শুভ্র কি জানতো নাকি যে এই বুইড়া বয়সে সে এই পুচকি মেয়ের প্রেমে পড়বে? কিন্তু রোদকে তা কিভাবে বোঝাবে? সে তো ছোটবেলায় ঝাঁস ঢালতেই ব্যস্ত। দ্যাট ভালোই লাগে না। পরদিন অফিস থেকে এসে ফ্রেশ হয়ে সোফায় বসতেই রোদ আর তার ছবিটাই চোখ পড়ল। কি মিষ্টি লাগছে দুজনকে পাশাপাশি। ইস, যদি এভাবেই পাশাপাশি থেকে যেতে পারতো সারা জীবন। যদি কি, অবশ্যই পারবো, তাকে পারতেই হবে। এই পিচ্চিটাকে তো তার চাই চাই যেভাবেই হোক। রোদের কথায় ভাবনার প্রহর কাটিয়ে পাশ ফিরে তাকালো শুভ্র। ভাই আসবো? আবার সেই ভাই? উফ, হ্যাঁ আয়। বিজি ছিলে বুঝি? না তেমন কিছু না, কিছু বলবি? না, করব। কি করবি? ওই তো ওই ছবিটা পারবো। তুমি নিশ্চয়ই খুব বিরক্ত হচ্ছিলে ছবিটার জন্য। সরি ভাই, ছবিটার কথা মাথাতেই ছিল না। কথাটা বলতে বলতেই রোদ দেয়াল থেকে ছবিটা খুলে নিয়ে বিছানায় বসে পড়ল। খুললি কেন? থাকলে কি সমস্যা হতো শুনি? কি যে বলো না, তোমার মনে আছে আগে তোমার সাথে রিলেটেড কিছু তোমার রুমে থাকলে কি তুমি তুলকালাম বাঁধিয়ে দিতে? আর এটা তো স্বয়ং আমার ছবি। না বাবা, রিস্ক নেওয়ার দরকার নেই। এই ফ্রেমটা খুলছিস কেন? ছবিটা বের করে ছিঁড়ে ফেলবো তাই। কেন ছিঁড়তে হবে কেন? থাকতে দে না এমনি। একদম না। কাল পরশু যখন তোমার বউ আসবে আর স্টোর রুমের কোণে এটা পড়ে থাকতে দেখবে, কি পরিমাণ সন্দেহ করবে তোমায় ভাবতে পারছো? হয়তো ভাববে তুমি চুপি চুপি আর এক বিয়ে করেছিলে। ব্যাপারটা কিন্তু আমার ক্ষেত্রেও তাই। আমার বর যদি এমন পিক দেখে বেচারা কষ্ট পাবে। তো কি দরকার সংসারে আগুন জ্বালিয়ে?
বউ তো তুইই হবি আর তোর বড় আমি। না যাই হোক, ছিড়বি না একদম। অবশ্যই ছিড়বো। এভাবেই শুরু হয়ে গেল তাদের টানা হিচড়া, একবার এদিকে তো আর একবার ওদিকে। কে জিতে কে হারে অবস্থা। কিন্তু একই যাব বাবা, ছবিটা ছিঁড়ে দুই টুকরো হয়ে দুজনের হাতেই থেকে গেল। হলো তো শান্তি, এবার নাও তোমার ছবি। এ কি বৃষ্টি হচ্ছে, শীতে এমন বৃষ্টি? আমাকে বাংলায় স্বাগতম জানাতেই হয়তো এই বৃষ্টির আবির্ভাব। কথাটা বলেই দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল রোদ। শুভ্র সেখানেই শটান হয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ চুপচাপ ছেঁড়া ছবিটির দিকে তাকিয়ে থেকে ছবিটা পরম যত্নে ড্রয়ারে রেখে দিল। এই রোদের কথা মতো আজ শুভ্রর বুকে রয়ে গেছে শুধু এক মুঠো দীর্ঘশ্বাস। একটা দীর্ঘশ্বাস ফেলে ব্যালকনি দিকে দাঁড়ালো শুভ্র। সেখানে দাঁড়িয়ে সামনে তাকাতেই স্তব্ধ হয়ে গেল শুভ্রর চোখ। গার্ডেনে বৃষ্টিতে ভিজছে রোদ, কালো পাড়ের খয়েরি শাড়িটা লেপ্টে আছে শরীরে। কোমরের নিচ পর্যন্ত নেমে যাওয়া চুলগুলো পিঠ থেকে আছে আগোছালো ভাবে। বকুল ফুলের হেলে পড়া একটা ডাল ধরার অদম্য প্রসাদে লাফালাফি করছে সে ক্রমাগত। শুভ্র চোখ যেন স্থির হয়ে আছে রোদের ঠোঁট জোড়াতে। ঠান্ডায় কেঁপে কেঁপে উঠছে ওর পাতলা ঠোঁট জোড়া। মেয়েরা যে এতটা সুন্দর হতে পারে জানা ছিল না শুভ্রর। শুভ্রর কাছে মনে হচ্ছে এই বৃষ্টিতে ভেজার মতো আনন্দকর বস্ত্র হয়তো পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। শুভ্র যেন এক ঘোরের মধ্যে চলে গিয়েছে। নিজের চারপাশে রোদ নামক একটা মায়াজাল এঁটে যে পা বাড়ালো গার্ডেনের দিকে। এদিকে রোদের চারপাশে কোনো খেয়াল নেই, সে তো বকুল ফুল ঝরাতেই ব্যস্ত। চারিদিকের রহস্যময় পরিবেশে তার আগোছালো শাড়ির ভাঁজের এক ফাঁক দিয়ে বেরিয়ে পড়া পেটের সেই কালো তিলটাকে যে কেউ মুগ্ধ চোখে দেখছে তাতে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। হঠাৎ পেটে কারো স্পর্শে কেঁপে উঠল সে। চমকে উঠে পেছনে তাকাতেই দেখতে পেল শুভ্রর মায়াবী মুখ, চোখ জোড়া রোদের মায়ার আবদ্ধ। নিজেকে ছাড়ানোর অদম্য প্রচেষ্টা করেও ব্যর্থ যখন হলো, তখন তার পাতলা কাপা কাপা ঠোঁট নেড়ে বলে উঠল, শুভ্র ভাই, ছাড়ো, কি করছো? দূরে ঠেলে দিচ্ছিস কেন? আগে তো কখনো এভাবে সরিয়ে দিতি না। আগে কখনো কাছে আসোনি, তাই দূরে ঠেলে দেওয়ার প্রয়োজন পড়েনি, কিন্তু আজ পড়ছে তাই বলছি ছাড়ো। আজ তো এসেছি। আজ আর আমি চাই না। উহ, কিরে, রোমান্স চলে? সাহেলের কথাটা শুনে দুজন বিদ্যুৎ বেগে দুদিকে ছিটকে গেল। রোদ তো লজ্জায় লাল হয়ে দৌড়ে পালালো। শুভ্র মাথা চুলকাতে লাগলো। কি দোস্ত, রোদকে দেখেই তোর মধ্যে যে লুচ্চামো শুরু হয়ে যায় দেখছি। খাইনে কি বস? শালা তুই এখানে কি করিস? প্রেম করা দেখি গো, প্রেম করা দেখি। তবে দোস্ত, তোর জন্য 320 ভোল্টেজের ঝটকা ওয়েট করছে। তুই গিয়ে ঘুমা যা। পরের 1 সপ্তাহ ঘুমোতে পারবি বলে তো মনে হচ্ছে না। মানে কিসের ঝটকা? সারপ্রাইজ বন্ধু, সারপ্রাইজ। ওয়েট কর আর মজা নে। আরে শোন তো। শুভ্র আহাম্মকের মতো দাঁড়িয়ে রইল। আবার কিসের সারপ্রাইজ? এদের সারপ্রাইজ যে কি ভয়ঙ্কর তা শুভ্রর বোঝা হয়ে গেছে। আল্লাহই জানে এবার কি হবে তার সাথে। জীবন থাকবে না যাবে? ওহো নো। ঘুম ভাঙতে কেমন একটা অস্বাভাবিকতা টের পাচ্ছে শুভ্র। তাদের শান্ত বাড়িটা যে সকাল সকাল কোলাহলে ভর্তি হয়ে গেছে তা বেশ বুঝতে পারছে সে। কিন্তু কারণটা কি? কোনো অকেশন তো নয় আজ। তবে কোনো রকম আড়মোড়া ভেঙে রুমের বাইরে এসে চক্ষু চড়ক গাছ। এ কি সারা বাড়িতে এভাবে সাজিয়ে সং বানিয়েছে কেন? মা, মা, কি চেঁচাস কেন? এসব কি? এত মানুষ আর এত সাজ কেন? আজ তো রোদের এঙ্গেজমেন্ট, সাজানো তো হবেই। কি কি বলছো এসব? রোদেলার এঙ্গেজমেন্ট মানে কি? রোদ তো কিছু বললো না, আর হুট করে কিভাবে কি? হুট করে কই, বিয়ের জন্যই তো রোদ দেশে ফিরেছে। নয়তো 10 বছর পর দেশে কেন ফিরবে হঠাৎ করে? শর্ত এখন অনেক কাজ পড়ে আছে, আর তুই ও যা, তৈরি হয়ে নে ফটাফট। কিন্তু রোদ রাজি তো? মানে অন্য কাউকে ভালোবাসে না তো?
কি বলছিস এসব? ছেলেটা রোদকে অনেক ভালোবাসে। এমন ছেলে এখন লাখে একটা। রাজি না হওয়ার প্রশ্নই ওঠে না। তুই এসব না ভেবে গিয়ে রেডি হতো। শুভ্রর মাথা যেন আকাশ ভেঙে পড়ল। কিও সেসব? তবে কি সাহেলের সারপ্রাইজটার কথাই বলেছিল? এরও তো আমাকে তো একবারও বললো না। এটা হতেই পারে না। এই রোদের বিয়ে আর অন্য কারোর সাথে ইম্পসিবল। হঠাৎই রোদকে গুনগুনিয়ে আসতে দেখে মেজাজ গরম হয়ে গেল শুভ্রর। কাছাকাছি আসতেই হাত টেনে ছাদে নিয়ে গিয়ে দেয়ালের সাথে চেপে ধরলো। কি হচ্ছে এসব? ছাড়ো। যখন তখন এসব কি? হ্যাঁ, লাগছে। ইস, ছাড়ো বলছি। তোর বিয়ে ঠিক হয়েছে অথচ আমাকে বলিসনি কেন? তোমাকে বলাটা যে খুব জরুরি তা জানা ছিল না, তাই প্রয়োজন বোধ করিনি। এবার ছাড়ো। ঠাটায় দিব একটা। খুব বউ হওয়ার শখ জাগছে তাই না? না জাগারও তো কোনো কারণ দেখছি না শুভ্র ভাই, ছাড়ো আমায়। কিসের ভাই? আগে তো জোর করেও ভাই ডাকাতে পারতাম না, আর আজ ভাই হয়ে গেলাম। হ্যাঁ হয়ে গেলে। আগে যার জন্য জোর করতে তা পেয়ে গিয়ে তো তোমার খুশি হওয়া উচিত। তবু এত সমস্যা হচ্ছে কেন? বুঝিস না তুই? এতটাও অবুঝ না যে তুই বুঝতে পারছিস না যে আমার কি সমস্যা। আমি বুঝতে চাইও না। তুমি প্লিজ সরো আমার উপর থেকে। এখন আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর এটা একটা বিয়ে বাড়ি। আশেপাশে অনেক মানুষ আছে, কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। বরের বাড়ি থেকেও মানুষ আসছে। আমি চাই না ওদের সামনে আমার ইমেজ নষ্ট হোক। সো লিভ মি। তাই বিয়ে নিয়ে এত টেনশন? হওয়াটাই স্বাভাবিক। আর আর কিছু বলার সুযোগ হয়ে উঠল না রোদের। তার আগেই কারো ঠোঁটের স্পর্শে স্তব্ধ হয়ে গেল সে। প্রথমে বুঝতে না পারলেও কিছুক্ষণ পরে শুরু হয়ে গেল রোদের ছোটাছুটি। কিন্তু শুভ্রর সাথে পেরে উঠল তো। এক পর্যায়ে বাধ্য হয়ে জোরে ধাক্কা দিয়ে বসলো রোদ। শুভ্র একটু সরে দাঁড়াতেই বসিয়ে দিল এক থাপ্পড়। শুভ্র গেল হাত দিয়ে দাঁড়িয়ে আছে, এতটাও আশা করেনি সে। কি সমস্যা তোমার? আমি তোমার বউ নই, কথাটা কি ভুলে যাও তুমি? একটা মেয়ের সাথে এমন বাজে বিহেভ করতে রুচিতে বাঁধে না তোমার? বউ নস, বউ হতে কতক্ষণ? ছাড়ো আমার। ঠিক বলেছ, বউ হতেও বেশি দেরি নেই, মাত্র 3 দিন। তারপরে বউ হয়ে অন্যের ঘরে থাকবো। সো মাইন্ড ইট। বউ যদি হতেই হয় তো আমার বউ হবি তুই। ছোটবেলায় তো খুব বলতি, শুভ্র আমি তোমার বউ হব, বউ হব। তো আজ কিসের এত তেজ তোর? সেটা ছোটবেলা। আমি আর এখনের আমিতে অনেক পার্থক্য শুভ্র ভাই। ছোটদের মতো পুতুল খেলার বয়স আর এখন নেই। পুতুল খেলার মতো ওসব ফালতু চিন্তা ভাবনাও ফেলে আসছি সেই ছোটবেলা। সো প্লিজ এসব মনে করে ঢং করা বন্ধ করো। আর তাছাড়া ছোটবেলায় তো তুমিও বলতে তোর মতো মেয়েকে আমি কখনো বিয়ে করব না, দরকার পড়লে বিয়ে করবই না। তবুও তোকে বিয়ে ছি। তাহলে আজ আমায় বউ বানানোর এত শখ শরীরের নেশাই নাকি? রোদ, কি বলতে চাস তুই? শুনে রাখ, নেশা হোক বা ভালোবাসা, যাই ইচ্ছা তাই হোক না কেন, বউ তুই আমারই হবি। তোকে আমার চাই চাই, সেটা যেভাবেই হোক। অন্য কারো বউ হওয়ার চেষ্টা করলে তাকে এবং তোকে দুজনকেই মেরে পুঁতে ফেলবো। তুমি ভালো সাইকিয়াট্রিস্ট দেখাও শুভ্র ভাই। তুমি পাগল হয়ে গেছো, জাস্ট পাগল হয়ে গেছো। কথাটা বলেই রোদ দৌড়ে নিচে নেমে গেল। আর শুভ্র, সে তো দেয়ালে আঘাত করে চলছে ক্রমাগত। হ্যাঁ, পাগল হয়ে গেছে সে। টোটালি পাগল হয়ে গেছে। রোদের জন্য পাগল হয়ে গেছে। জীবনে কখনো প্রেমে পড়েনি শুভ্র, উল্টো তার প্রেমেই পড়েছে কত মেয়ে। কাউকে ভালো লাগেনি তাই পাত্তাও দেয়নি, কিন্তু আজ এমন এক পিচ্চির প্রেমে পড়েছে যে তাকে পাত্তাই দিচ্ছে না। ওয়াও, অসাধারণ। ক্যাম্পাস কাঁপানো ছেলে আজ একটা পিচ্ছি মেয়ের প্রেমে কুপকাত। সেম অন ইউ শুভ্র, সেম অন ইউ। শুভ্র রুমের মধ্যে পায়চারি করছে আর সাহেল বেডে বসে আপেল খাচ্ছে। ওই শালা, আমি এইদিকে টেনশনে বাঁচি না আর তুই বসে বসে অ্যাপেল খাচ্ছিস? তো কি করতে বলিস তুই? তোর টেনশন লাগছে, তুই টেনশন কর। আমি কি বিয়ে বাড়িতে টেনশন করতে আসছি নাকি? খাইতে আসছি, খাবো, এটাই স্বাভাবিক।
শালা হারামি, বন্ধু তোর অথই জলে হাবুডুবু খাচ্ছে আর তুই নিশ্চিন্তে বিয়ে এনজয় করছিস। এতটা সেলফিশ তুই? বিশ্বাস কর দোস্ত, আল্লাহর কসম, যদি তুই পানিতে হাবুডুবু খাইতি তাহলে আমি আপেল না খেয়ে তোরে বাঁচানোর ট্রাই করতাম। বাট তুই তো প্রেমে হাবুডুবু খাচ্ছিস, এখানে বাঁচাতে গেলে আমিও হাবুডুবু খাইতে শুরু করব। এমনিতেই এত কম্পিটিশন চলছে, সো আমি এর মধ্যে নেই। সাহেল, অলওয়েজ মজা ভালো লাগে না। আমার বউয়ের বিয়ে হয়ে যাচ্ছে আর তুই মজা করছিস? টু মাস ইয়ার। হেই সারে সর্বনাশ, তুই বিয়া করলি কবে? বউ পাইলি কবে? চর খাইতে চাস? ওকে আমি সিরিয়াস দোস্ত, তুই এক কাজ কর, কন্যাকে তুলে নিয়ে সব করে ফেল, আই মিন বিয়ে করে ফেল। কি শেষ পর্যন্ত কিডন্যাপ করব? তো অবশ্যই করবি, ভালোবাসার জন্য কত সভ্যতা ধ্বংস হয়ে গেল, আর তুই এই সামান্য ভদ্র ছেলের পদবি ধ্বংস করতে পারবি না? এই তোর ভালোবাসা? ঢং কমায়া কর, কিন্তু রোজ যে মাইয়া রাজি হবে বলে তো মনে হচ্ছে না। লাইক সিরিয়াসলি, এই আমকে ঢেকি তুই কি মেয়ে তুলে নিয়ে যাওয়ার আগে ওর পারমিশন নিবি নাকি ছাগল? যে হেই মিস, ক্যান আই কিডন্যাপ ইউ ডাফার? আমরা মেয়ে কিডন্যাপ করছি, কিডন্যাপিং বিষয়টি হবে আকস্মিক, এটাই নিয়ম, বুঝছিস? এমন ভাব করছিস যেন লাইফে কত কিডন্যাপ করছিস। হ্যাঁ, তো তোর সন্দেহ আছে? তোর বোনকে তো তুলে নিয়েই বিয়ে করতাম, বাট দেখ আমি তুলে নেওয়ার আগেই সে বাসায় গিয়ে হাজির, সুযোগই দিল না। তবে আমি তোকে একটা ফ্রি অ্যাডভাইস দিতে পারি। কি? যদিও তোর সব অ্যাডভাইস খ্যাত মার্কা, তবু বল শুনি। দেখছিস দাম দিলি না তো? তুই অলওয়েজ আমার সাথে এমন করিস, কষ্ট হয় আমার। হইছে, কেউ দেখতেছে না, সো এবার ঢংটা থামা, বল কি বলবি। শোন, রোদকে বউ সাজানোর পর কিডন্যাপ করিস, বুঝছিস? কেন? তাহলে সাজানোর এক্সট্রা টাকাটা লাগবো না। শালা কিপটা, নাদিয়া ঠিকই বলে, তুই আসলেই কিপটা। আমি এত বড় বিজনেসম্যান হয়ে আমার বউয়ের সাজ নিয়ে কিপটামি করব? স্টুপিড। এই তো লজিকটা বুঝলি না? হাব্বে মাইয়াকে সাজাতে সাজাইতে দেখবি কেল্লাপতি, রোজ যে মাইয়া চেঁচাইয়া তো পুরো পার্লার কাঁপাইয়া ফেলবো। তারপর মেয়েদের সাজতে যে টাইম লাগে, এতক্ষণে তোর কপাল মশাই, আই মিন তোর উঠবি শ্বশুর মশাই পুলিশ নিয়ে হাজির হয়ে যাবি। সিরিয়াসলি? অবভিয়াসলি সিরিয়াসলি, আমি ফাউল কিছু বলছি নাকি? অ্যাকচুয়ালি তুই যা বলিস ফাউলি বলিস, তাই বিশ্বাস করতে কষ্ট হয়। তুই আবার অপমান করিস আমায়? থাক তুই, আমি তার চেয়ে সুন্দরী মাইয়া দেখে আসি, তাও লাভ আছে। চুপচাপ বস, নয়তো নাদিয়াকে এখনই ফোন দিয়ে বলবো তুই এখানে কি করছিস। আরে দোস্ত, তুই তো আমার কলিজা, দেখ আমি এখানেই বসে আছি, বোম মারলেও সরতাম না, একদম পাক্কা। রোদের গায়ে হলুদ আজ আর কালে বিয়ে, সবার আনন্দের সীমা নেই, শুধু শুভ্র ছাড়া। শুভ্র শুধু ছটপট করছে আর সাহেলকে জ্বালিয়ে মারছে। জীবনের প্রথম প্রেম ভেস্তে যাবে, এটা তো হতেই পারে না, কিছুতেই না। সাহেল আবারও তার ফ্রেন্ডদের ইনফর্ম করেছে, সবাই এসে হাজির। সবাই নাকি দারুণ এক্সাইটেড, বিয়ে আসার থেকে কাউকে কিডন্যাপ করবে, এর চেয়ে অ্যাডভেঞ্চার কিছু হয় নাকি? তাদের প্ল্যানিংয়ের শেষ নেই। এদের দেখে মনে হচ্ছে সব কয়টা বিশ্ব ব্যাংকে ডাকাতি করতে যাচ্ছে। যত সব কিছুতেই বাড়াবাড়ি যাকে বলে আর কি। আর সাহেল যেখানে আছে সেখানে বাড়াবাড়ি জিনিসটাও বাড়াবাড়ি ভাবেই থাকে অলওয়েজ, এটাই নিয়ম ওদের মধ্যে। আসিফের কথাটা শুভ্র বেশ মনে ধরেছে। হ্যাঁ, তার উচিত রোদকে আবার বুঝিয়ে বলা। কারোর জন্য টেম্পারেট হওয়াটা যদি ভালোবাসা হয়, তাহলে শুভ্র রোদকে প্রচুর ভালোবাসে, এটাই ওকে বুঝতে হবে, তাহলেই ঝামেলা খতম। কিন্তু রোদকে ছাদ পর্যন্ত আনবে কিভাবে? ওর আশেপাশে যাওয়াও তো এখন দুষ্কর। এটা নিয়ে ওর ফ্রেন্ডদের প্ল্যানিংয়ের সীমা নেই। অবশেষে প্ল্যান তৈরি হয়েও গেল। রোদ তার ফ্রেন্ড আর আপুদের ছাদে আড্ডা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হলো। শুভ্র সহ ওর ফ্রেন্ডরাও আছে সেখানে। আড্ডা এখন চরমে পৌঁছে গেছে। ঠিক তখনই সাহেল বলে উঠল, রোদ, বিয়ে হয়ে তো কাল চলেই যাবে, একটু চা খাইয়ে বসার সেবা করে যাও। শুভ্র সব ট্রেন্ডও তালে তাল মিলালো, সাথে মেয়েরাও, এটাই তো তাদের প্ল্যান।
রোদকে একা বাইরে বের করা। কি হলো, যাও। হ্যাঁ যাও রোদ। আচ্ছা আমি চাচ্ছি নাও হ্যাপি। বহুত। রোদ বেরিয়ে যেতেই শুভ্র ফোনের বাহানা করে বেরিয়ে গেল, আর সাথে সাথেই রোদকে টেনে নিয়ে স্টোর রুমে ঢুকে গেল। সব যেহেতু আগে থেকেই সেট, সো কোনো সমস্যাই হলো না। কি সমস্যা কি তোমার? এখানে আনলে কেন? ছাড়ো আমায়, যেতে দাও। প্লিজ রোদ, একটু শোন আমার কথা। কি বলবে তুমি? যাই বলো না কেন আমার কিছুই শোনার নেই, আমাকে যেতে দাও। প্লিজ রোদ, একটু শোন প্লিজ। ওকে বলো কি বলবে, বাট দূরে দাঁড়িয়ে বলো। রোদ প্লিজ, বিয়েটা করিস না প্লিজ। পাগল হয়েছো তুমি? কাল বিয়ে, আর তুমি বলছো বিয়ে করব না? আমি আমার হবু বরকে যথেষ্ট ভালোবাসি, আর আমি তাকে অবশ্যই বিয়ে করব। তোমার যদি এটাই বলার থাকে তো বলা শেষ, এবার আমি গেলাম। রোদ, আমিও যে তোকে ভালোবাসি, তার কি হবে? পারবো না তো তোকে ছাড়া থাকতে। লাইক সিরিয়াসলি তুমি আমায় ভালোবাসো? নাইস জোক। প্লিজ শুভ্র ভাই, এসব প্র্যাঙ্ক বন্ধ করো। আই হ্যাভ টু গো। এটা প্র্যাঙ্ক নয় রোদ, আই ম্যাডলি লাভ উইথ ইউ। প্লিজ বোঝার চেষ্টা কর, একটু বুঝ আমায়, একটু বোঝার চেষ্টা কর আমায় প্লিজ। সত্য, তোকে ছাড়া চলবে না আমার। যে ছেলে আমায় দু চোখে দেখতে পারতো না, কথায় কথায় গায়ে হাত তুলতো, সে আমায় ভালোবাসে। অসাধারণ, বাট এখন কিছু করার নেই। তাছাড়া এই 10 বছর যখন চলেছে এখনো চলবে, যেতে দাও আমায়। ওটা 10 বছর আগের কথা, ওসব ভুলে যা প্লিজ। 10 বছর আগের কথা টেনে এনে আমায় এখন শাস্তি দিস না প্লিজ। তোমাকে শাস্তি দেওয়ার মুড এখন আমার নেই শুভ্র ভাই। প্লিজ এসব ন্যাকামো বন্ধ করো আর আমায় যেতে দাও। তোর কাছে সব ন্যাকামি লাগছে? তা নয় তো কি, আমার আর ভালো লাগছে না, সরো তো। কথাটা বলে রোদ বেরিয়ে গেল। শুভ্র আর আটকায়নি, কি বলবে তাই বুঝতেই পারছিল না। সব যেন গুলিয়ে যাচ্ছিল শুভ্রর। ভালোবাসার কথা বলাটা হাজারটা প্রেজেন্টেশন দেওয়ার চেয়েও যে 1000 গুণ কঠিন, তা আজ বুঝে গেছে শুভ্র রুম থেকে বের হতেই দেখলো সব কটা দরজার সামনে দাঁড়িয়ে আছে আর শুভ্রর দিকে হাঁ করে তাকিয়ে আছে, যেন সে আস্ত একটা এলিয়েন। কি সমস্যা, এভাবে তাকিয়ে আছিস কেন? কি হলো দোস্ত, কি কি করলি? হানিমুন করলাম, আয় প্র্যাকটিক্যালি দেখাই কি কি করছি, দাঁড়া। আরে চেতস কেন শালা? রোদ কি বল, তাই বল। ঠাস করে মুখের উপর দরজাটা লাগিয়ে দিয়ে চলে গেল। তার নাকি এসব ন্যাকামিতে টাইম নেই। রোদ মোস্ট পপুলার বিজনেসম্যানের একটা মেয়ের কাছে কুপকাত ভাবা যায় এগুলা? চুপ কর তো তোরা, দেখ সারা জীবন চিরকুমার থাকতে হবে মনে হচ্ছে। প্রেমে পড়ার জন্য আর মেয়ে পাইলাম না, শেষমেশ এই পিচ্ছি। আল্লাহ, তোরাও কোন পাহাড় উদ্ধার করতে পারছিস? 10 জন মিলে একটা মেয়েকে ম্যানেজ করতে পারছিস না। আরে দোস্ত, আমরা একটা শুভ্রকেই কি সামলাতে পেরেছি এতদিনে? আর তার উপর যে ঝাঁঝ ঢালে সেই মাইয়াকে ম্যানেজ করতে কাঠখড় পুড়াইতে হবে রে। বাট আমরা পুড়াবো, পুরো বাংলাদেশে কাঠখড় পুড়িয়ে ছাই করে ফেলবো, নো টেনশন। মাইন না খাবার চাইলে চোখের সামনে থেকে বিদায় হওয়া শালা। শুভ্র, এই শুভ্র, তুই এখনো কুল কেমনে? প্রিপারেশন নে, কেমনে কিডন্যাপ করবি। হয়ে গেছে। কি হয়ে গেছে? কিডন্যাপ হয়ে গেছে। কেমনে কি? তুই তো এখানে, তো কিডন্যাপ কিভাবে হলো? কিডন্যাপার হায়ার করেছিলাম, তারাই করেছে। আমি নিজে কিডন্যাপ করব, তুই এটা ভাবলি কি করে ডাফার? কই আছে ও এখন? যেখানে থাকার কথা ছিল সেখানেই আছে। তাহলে চল জলদি, নয়তো আবার গন্ডগোল হয়ে যাবে। চল। ডাফার খোল বলছি আমায়, খুলে দিয়ে দেখ, একটাকে কিমা বানিয়ে ছেড়ে দিব। ম্যাম আপনি শান্ত হন, স্যার আসলেই খুলে দেব। তোর স্যারের 14 পুরুষ উদ্ধারক, অসভ্য লোক। কোথায় তোদের স্যার? রাখ তাকে। আমি এসে গেছি বেবি। শুভ্র ভাই তুমি? হ্যাঁ, আমি তো তোকে বলেইছিলাম বিয়ে আমি তোকে করব। তুই রাজি হলি না, কি আর করার। আই ওয়াজ হেল্পলেস। তুমি এতটা নিচে নামবে ভাবিনি। এবার কি তুমি জোর করে বিয়ে করবা? দরকার হলে তাই। কখনো না,
তোমাকে আমি কিছুতেই বিয়ে করব না। না না না। আগে তো এই আমার জন্যই পাগল ছিলি, এখন কি সমস্যা? ওই যে আগে মাথার স্কোর ঢিলে ছিল, এখন ঠিক হয়ে গেছে। তাই এখন আর তোমায় বিয়ে করার মতো বোকামো করতে চাই না। ছাড়ো আমায়। প্লিজ রোদ সোনা, বোঝার চেষ্টা কর প্লিজ, এমন জিদ করিস না। তোকে ছাড়া আমি থাকতে পারবো না। ভালোবাসি রে, খুব ভালোবাসি। 2 দিনে এত ভালোবাসা আসে কোথা থেকে? ভালো তো আগে থেকেই বাসতাম, তুই বলার বা বোঝার সুযোগ দিয়েছিলি কি? আগেই তো হারিয়ে গেলি ধরা ছোঁয়ার বাইরে, তখন আমার সাথে দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই ছিল না। মিথ্যে অজুহাত দিবে না। ছাড়ো আমায়। শুধু ভালোবাসা কেন, ভালোবাসার পাহাড় এনে দিলেও আমি তোমায় বিয়ে করছি না। ছাড়ো তো। আমার বর নিশ্চয়ই এসে গেছে। ঠাঁড়ায় দিব একটা। আমি এখানে তোর হাতে পায়ে ধরছি আর তুই তোর বর নিয়ে চিন্তা করছিস? এত ভালোবাসা, মেরে পুঁতে ফেলবো তোর বরকে। আসিফ। হ্যাঁ দোস্ত বল। কাজী কই, নিয়ে আয় তাড়াতাড়ি, বিয়েটা এক্ষুনি হবে। দোস্ত কাজী রাস্তায় জ্যামে পড়ছে, এসে পড়বে কিছুক্ষণের মধ্যেই। ওকে। দেখো ভালো হচ্ছে না বলে দিলাম। বললাম তো করবো না বিয়ে, জোর করছো কেন? ভালোবাসি তাই। ভালোবাসো? মনে আছে বলেছিলাম ভালোবাসার রং গাঢ় লাল। হয়তো আজ তা আমার কাছে, কাল হবে তোমার কাছে। শুধু সময়টা ভিন্ন, আর কিছুই না। সেদিন হেসে উড়িয়ে দিয়েছিল, তো আজ কি হলো? তোর কথাটা তো সেদিনই বুঝেছিলাম, যখন আমায় ছেড়ে দূরে চলে গিয়েছিলি। প্রতিটা মুহূর্তে তোকে মিস করেই বুঝেছি ভালোবাসাটা আসলে কি, দূরে থাকাটা কতটা কষ্টের, শূন্যতাটা কতটা ভয়াবহ। দেখো শুভ্র ভাই, তখন আমি ভালোবাসতাম, তুমি বাসতে না। আর এখন তুমি বাসো, আমি বাসি না। ইকুয়াল ইকুয়াল। এবার আমায় যেতে দাও প্লিজ। আমি আমার হবু বরকে ভালোবাসি, তোমাকে নয়। প্লিজ। চুপ, একদম চুপ। বিয়ে তো তোকে করতেই হবে এখন এবং এই মুহূর্তে। সাহেল, কাজী এখন এলো না কেন? কথাটা শুনে পেছনে তাকাতেই শুভ্র চোখ বেরিয়ে আসার উপক্রম। এ কি ফুপা? শুধু ফুপা না, শুভ্রর বাবা মা সহ আত্মীয় স্বজন সব। কেমনে কি? ওরা কিভাবে জানলো শুভ্রদের লোকেশন? এবার কি হবে? তোমরা তো ছেলের বিয়ে তো আমরা আসবো না? মানে তোমরা রেগে নেই আমার উপর? রাখবো কেন? আজীব কথা বলিস। আরে ওকে বেঁধে রাখছো কেন? হলো। আর কাজী সাহেব আসেন আসেন। এবারে যেন সব মাথার উপর দিয়ে যাচ্ছে তার। হচ্ছেটা কি? হ্যাঁ, বন্ধুদের দিকে তাকিয়ে দেখলো তাদের মুখও হাসি হাসি। আরে এখানে হাসির কিছু হয়েছে নাকি? এরও তো মহা খুশি। মা, তোমরা একটু রেগে নেই? আমি যে রোদকে কিডন্যাপ করলাম, বরযাত্রীরা তোমাদের অপমান করেনি? নিজেদের নিজেরা কিভাবে অপমান করব? আমরাই তো বরযাত্রী। মানে? মানেটা খুব সহজ সরল আর সাবলীল। আজ রোদের বিয়েটা তোর সাথেই ছিল। হোয়াট? জি হ্যাঁ, আন্টি তোর ঘর পরিষ্কার করতে গিয়ে তোর ডায়েরিটা উদ্ধার করে সেখানে রোদকে নিয়ে তোর প্রেম বাক্যের ছড়াছড়ি। হঠাৎ হারিয়ে যাওয়া রোদকে পাওয়া আশায় যে একের পর এক মেয়েকে রিজেক্ট করেছিস তা বেশ বুঝতে পারে আমাদের ইন্টেলিজেন্ট আন্টি। তারপরেই বিয়ে ঠিক করা হয় রোদের সাথে। কিন্তু রোদ বিয়ে করতে নারাজ। সে কিছুতেই তোকে বিয়ে করবে না। ওকে হাজার বুঝিয়েও যখন লাভ হলো না, তখন স্বেচ্ছাচার হিসেবে তোর ডায়েরিটা পাঠানো হলো ওর কাছে। আর মায়া দেখো ইমোশনে ভেসে গিয়ে রাজি হয়ে গেল। তবে এর একটা শর্ত ছিল। এই রোহান, তুই থাম। এখন আমি বলি এবার। শর্তটা ছিল তোকে যেন বিয়ে কথাটা বলা না হয়। সে তোকে শাস্তি দিতে চায়, তাই সবাই চুপ। তার মানে তোরা সব জানতি? তাহলে এসব কেন? দোস্ত, এসব আমাদের করা। তুই বন্ধু হিসেবে হেল্প চাইলি, না করে পারি, তাই তুমুল আগ্রহে হেল্প করলাম। তোর বউকেই তোকে কিডন্যাপ করে এনে দিলাম। দারুণ করছি না? একেই বলে কর্তব্যবোধ। সাহেলের কথা সবাই হেসে উঠল। শুভ্র তো নিজের বোকামিতে নিজের গালে চড় মারতে ইচ্ছে করছে। তার আগে ফাজিল ফ্রেন্ডগুলোকে আছাড় দিতে ইচ্ছে করছে। পেস্টিসে 13টা বাজিয়ে ছেড়ে দিয়েছে ইয়ার। শুভ্রর প্যাঁচা মুখ আর রোদের হাসি মুখ অবশেষে ক্যামেরা বন্দি হলো। আর ওরাও বন্দি হলো একটা নতুন বন্ধনে, ভালোবাসার পবিত্র বন্ধনে।
বাসর ঘরে ঢোকার সাহায্য করতে পারছে না শুভ্র। এক পা এগোলেই পা যেন অটোমেটিক্যালি 2 পা পিছিয়ে যাচ্ছে। আর তার পেছনে দাঁড়িয়ে থাকে এই 10 হারামজাদাকে দেখে ওর কনফিডেন্স লেভেল আরও লো হয়ে যাচ্ছে। এমন বন্ধু থাকলে মানুষ তার শত্রুরও কাছেও সেফ ফিল করবে। মীর জাফর এক একটা এদের দাঁত খেলানো দেখে শুভ্রর ইচ্ছে করছে ঘুরে দৌড় লাগায়। এক সপ্তাহ যাবৎ যে সারপ্রাইজগুলো পেয়ে চলছে, তারপর আর ভরসা রাখতে পারছে না ওদের উপর। না জানি কি করে রাখছে ভিতরে। তার থেকে বড় কথা রোদ, সেই ছোট্টবেলার কোমলমতি রোদ যে এখন বাঘিনী হয়ে গেছে তা এতদিনে বেশ বুঝে গেছে শুভ্র। এই বাঘিনীর হাতেও যে তার নিস্তার নেই সে সম্পর্কে নিঃসন্দেহ শুভ্র। এসব চিন্তায় পরেই শুভ্র দরজার পাশে ঝিম ধরে দাঁড়িয়ে আছে। এই শালা, তুই যাবি ভিতরে নাকি কিক মারমু? যাচ্ছি তো। তো যা না। কথাটা বলি সাহিল এক ধাক্কায় শুভ্রকে রুমের ভেতর পাচার করে দিল। শুভ্র হুমড়ি খেয়ে পড়ল। কোনো রকম নিজেকে সামলে নিয়ে বিছানায় গুটিসুটি বসে থাকা রোদের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলল, হাই। কি চাই? কি চাই মানে? কি চাই মানে? এখানে কেন এসেছেন? তো বাসর ঘরে মানুষ যে কারণে আসে আমিও তাই এসেছি। শখ কত! পুরো 10 বছর আমাকে কষ্ট দেওয়ার পর আসছেন বাসর করতে। আরে কষ্ট তো তুই দিয়েছিস আমাকে। 10টা বছর দূরে ছিলি, বাবা মার সাথে ঠিকই কথা বলেছিস, অথচ আমাকে তোর নাম্বারটাও দিতে মানা করে দিয়েছিস। কোথায় আছিস সেটা বলা তো দূরের কথা, শুধু জানতাম তুই দেশে নেই, ব্যাস। এটাই কি তোমার প্রাপ্য ছিল না? সেই ক্লাস 1 থেকে তোমার পিছনে পাগল ছিলাম। তখন তুমি ক্লাস 8-এ পড়তে, আমি বাচ্চা ছিলাম। কিন্তু তুমি তো বড় ছিলে, বোঝাতে পারতে আমায়। কিন্তু না, বোঝানো তো দূরের কথা, কখনো অবহেলা ছাড়া অন্য কিছু তোমার মনে ছিল আমার জন্য? সব সময় আমাকে ফেলে দেওয়া কোনো জিনিসের মতো ট্রিট করতে, কারণ জানতে এই রোদ তোমার পিছেই পড়ে থাকবে। সরি রোদ, তখন বুঝতে পারিনি, মাফ করে দে প্লিজ। সরি, জাস্ট একটা সরি। তুমি জানো সেদিনের পর থেকে কত রাত আমি শুধু কান্না করে কাটিয়েছি। ছোট্ট একটা ব্যাপার নিয়ে কতটা নিষ্ঠুরের মতো মেরেছিলে আমার, তাই চলে গিয়েছিলাম। তোমার প্রতি সব ভালোবাসাটুকুকে জেদে রূপান্তর করে 10টা বছর একবারও ইচ্ছে হয়নি তোমার সাথে দেখা করা। কিন্তু হঠাৎ যখন মামুনি বিয়ের প্রপোজাল দিল, অবাক হলাম, কিন্তু মেনে নিতে পারিনি। স্ট্রংলি মানা করে দিয়েছিলাম, কিন্তু সিদ্ধান্তটা পাল্টাতে বাধ্য হলাম তোমার ডায়েরিটা পড়ে। কি কাহিনী বলো তো? আমি চলে যেতেই ভালোবাসা উপচে পড়ছিল নাকি? ডায়েরিতে শুকিয়ে যাওয়া রক্তের ছাপ কেন? ভালোবাসি তোকে কতটুকু জানি না, কিভাবে তাও জানি না, শুধু কষ্টটা জানি ঠিক কতটা কষ্ট হয়। তুই যখন আমাদের বাসায় আসা বন্ধ করে দিলি, প্রথম দিন নিজেকে বুঝিয়েছি আমি অনেক হ্যাপি, কিন্তু পরের দিনগুলো যে এভাবে অসহনীয় উঠবে ভাবিনি। প্রথমে মন খারাপ, তারপর দম বন্ধ ভাব, যেন গলায় ফাঁসি দিয়ে দিয়েছে কেউ। তোর বলা। শুভ্র, এই শুভ্র। ও সরি, শুভ্র ভাই, তুমি বলো আমায় কি করতে হবে? আমি তোমার জন্য সব করতে পারি। আবার ছাদে দাঁড়িয়ে তোর হঠাৎ বলে ওঠা। বুঝলে শুভ্র ভাই, আমি না আজ নামাজ পড়ে আল্লাহকে বলেছি, আল্লাহ যেন তোমার সব রাগগুলো মেঘ করে দেয়। ওই দেখো, ওই সাদা মেঘের মতো। তুমি এত রাগী কেন বলো তো? শুধু শুধু আমায় বকো। তোর সেই ছোট্ট ছোট কথাগুলো শোনার জন্য পাগল হয়ে পড়ছিলাম। সেই মুহূর্তে আমি আর কিচ্ছু বুঝতে পারছিলাম না, শুধু মাথায় একটা কথাই ছিল, তোকে আমার এই মুহূর্তে চাই। শেষমেশ আম্মুকে গিয়ে জিজ্ঞেস করেই নিলাম তুই কেন আসিস না। আম্মু সাবলীল ভঙ্গিতে বলে দিলেন তুই আর দেশে নেই, কিন্তু কথাটা আমি এতটা সহজে নিতে পারলাম না। আমার পৃথিবীটা যেন ঘুরে গেল মুহূর্তেই। আমি এমন কিছু আশা করিনি কখনোই। বিশ্বাস করতেও কষ্ট হচ্ছিল। সেই দিন রাগে দুঃখে হাত কেটে ডায়েরির পাতা ভিজিয়েছিলাম। জানি না কেন, হয়তো তোকে মারার শাস্তি দিচ্ছিলাম নিজেকে। রোদ এক দৃষ্টিতে তাকিয়েছে শুভ্রর দিকে। শুভ্রর চোখে পানি টলমল করছে। একটা মুচকি হাসি দিয়ে দীর্ঘশ্বাস ফেলে আবারও বলতে শুরু করলো, কারোর জন্য কেউ অসুস্থ হয়ে যেতে পারে এটা আমি কোনো কালেই বিশ্বাস করতাম না।
কিন্তু এইচএসসি পরীক্ষার আগে যখন খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, তখন কেন যেন মনে হচ্ছিল তোকে একবার দেখতে পারলে আমি সুস্থ হয়ে যাব। একবার তোর মুখে শুভ্র নামটা শুনলেই ব্যথাগুলো দৌড়ে পালাবে, কিন্তু কোনো উপায় ছিল না। তারপর ধীরে ধীরে নিজেকে সামলে নেই, নিজেকে বুঝাই তুই ফিরবি, অবশ্যই ফিরবি। কিন্তু বছর ঘুরে যখন 15ই জুলাই আসতো, তখন নিজেকে আটকাতে পারতাম না। এই দিনটাতেই তোকে মেরেছিলাম, যার জন্য তুই আমার কাছ থেকে দূরে চলে গিয়েছিলি। ভাবতেই চাপা কষ্ট আর রাগ জাপটে ধরতো আমায়। ওই দিন খুব কান্না পেত। ছেলেদের তো কাঁদতে নেই, ওদের স্ট্রং থাকতে হয়, তাই রক্ত ঝরাতাম, নিজেকে শাস্তি দিতাম। দেখ, তোর জন্য এতদিনেও আমি সিঙ্গেল আছি, ওদিকে সাহেল এক বাচ্চার বাপ হয়ে গেছে। জানিস আম্মুরানা এক একটা মেয়েকে কত কষ্টেই না ভাগাতে হয়েছে, আল্লাহ মালুম। তবে সব কষ্ট সার্থক। আমার শেষ বিকেলের তুমি হয়ে আমার কষ্টের শেষ বিকেলটাকে রাঙিয়ে দিতে তুই আজ আমার পাশে, আমার সাথে আমার হয়ে বসে আছিস। তুমি এত নকল বউ সেজে থাকা আমার প্রেমেই পড়েছিলে। আমি বেশ বুঝেছি যেভাবে তাকিয়ে থাকতে আমার দিকে। রোদকে ভালোবাসলে মোটেও প্রেমে পড়তে না। আমি তো কনফিউজড ছিলাম তখন। আমি ভাবছিলাম যদি আমি বিয়ে করেও থাকি তাহলে মেয়েটি কে, রোদ না অন্য কেউ। আমার তো রোদ ছাড়া অন্য কাউকে বিয়ে করার কথা না, আর তাছাড়া চেনার প্রচেষ্টা চালাচ্ছিলাম। বাট তোদের কথায় সব কিছু আওলায় যাচ্ছিল, বুঝলি? তো তো কি আমি কন্টিনিউ করতে পারি আমার বাসর? ভাবতে হবে, ভাববো, চিন্তা করব, তারপর বল পারবো কি পারবো না। কি তাহলে ততদিনে দেখা যাবে সাহেল নাতিপুতি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমি তাকিয়ে তাকিয়ে দেখেই যাচ্ছি। কারণ তখনও তোর ভাবনা চিন্তা শেষ হবে বলে মনে হয় না। তার থেকে 2-3টা গার্লফ্রেন্ড রিজার্ভ রাখতাম। এদিক তুই ভাবতি, ওদিক না হয় আমি ওদের সাথেই খুন করে ফেলবো। আমি তো এক পায়ে রাজি, তোর হাতে সবই আদর, সবই ভালোবাসা। তো এক কথায় মরতেও রাজি, তো মারবি আয়। দূরে গিয়ে বসো বলছি। কেন মারবি না? খুনসুটি ভালোবাসাগুলো চলতে থাকুক এভাবেই অবিরাম গতিতে। ভালোবাসার রঙে থাকা হোক সবাই, তবে আপাতত আমাদের এই রুম থেকে যেতেই হচ্ছে। এটা রোজ শুভ্র শেষ বিকেলের গল্প। সেই গল্পের শেষ বিকেলে মেতে ওঠার অধিকার শুধু তাদেরই। তাই কাবাবে হাড্ডি না হয়ে একটু লাজুক হাসিতেই বিদায় নিয়ে সবাই। ওরা না হয় রাঙা হোক ভালোবাসার রঙে। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের গল্পগুলো তোমাদের কাছে ভালো লাগলে, তোমাদের হৃদয় স্পর্শ করতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবে। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমাদের পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবে। খুব শীঘ্রই আপলোড করা হবে পরবর্তী গল্প। ততক্ষণে আমাদের সঙ্গেই থাকো। আজকের মতো টাটা, বাই বাই।